তাড়াতাড়ি পা চালা রে বন্ধু, এত দেরি হয়ে যাবে বুঝলে আরো আগেই বেরিয়ে পড়তাম। আর তোরও দোষ আছে, আমায় তাড়া দিলি না কেন? বারে, এখন আমাকে দোষ দিচ্ছিস তাই না? সন্ধ্যা থেকে কম করে 10 বার হলেও তোকে বলেছি। আচ্ছা হয়েছে হয়েছে, এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। আমি আর আমার বন্ধু প্রতীক কাদা জলের রাস্তা উপেক্ষা করে দৌড়াতে লাগলাম। আসলে প্রতীক আমায় সন্ধ্যায় অনেকবার তাড়া দিয়েছিল বাড়ি ফেরার জন্য, কিন্তু কি আর করব, সামনেই আমাদের ফাইনাল পরীক্ষা। নিজেদের গ্রামে একটা ভালো লাইব্রেরিও নেই যে সেখানে গিয়ে দুই বন্ধু মিলে প্রস্তুতি নেব। এজন্য যেতে হয়েছিল উত্তরপাড়ার বড় এক লাইব্রেরিতে। এখন নিজেই বিপাকে পড়ে গেছি আমরা। ধীরে ধীরে বৃষ্টির বেগ বেড়ে যেতে লাগলো, সাথে শুরু হলো ঘন ঘন বজ্রপাত। কাছে একটা বড় বটগাছের নিচে আমরা দুই বন্ধু থামলাম। প্রতীক আমায় বলল, হ্যাঁ রে, এখন তো এই বট গাছের নিচেও দাঁড়ানো যাবে না, জানিস না গাছে বজ্রপাত বেশি হয়। কিন্তু কি করব রে বন্ধু, আশেপাশে তো কোনো কিছু দেখতেও পাচ্ছি না। আর এমন তীব্র বৃষ্টিতে রাস্তা দিয়ে যাব কি করে? এই সমু, দেখ তো, দূরে একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে না? আমি ভালো করে তাকিয়ে দেখলাম, আসলেই দূরে একটি ক্ষীণ আলোর বিন্দু দেখা যাচ্ছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, বোধহয় ওখানে কোনো বাড়ি আছে। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ কি? চল, আর একটু দৌড়িয়ে ওখানে গিয়ে না হয় একেবারে আশ্রয় নি। হ্যাঁ, চল চল। আমরা দুই বন্ধু মিলে আবারও দ্রুত গতিতে দৌড়িয়ে চলে গেলাম সেই আলোর দিকে। গিয়ে দেখি সেখানে এক মুদি দোকান রয়েছে। বাড়ি না হলেও ক্ষণিকের আশ্রয়ের জন্য মুদির দোকান কম কিসের। দোকানদার হিসেবে আছেন মাঝবয়সী এক ভদ্রলোক। আমরা সেখানে পৌঁছতেই প্রতীক বলল, কাকু, যদি কিছু মনে না করেন, কিছুক্ষণের জন্য আপনার এই দোকানে আশ্রয় নিতে পারি? বেশ বিপদে পড়েছি। এমন ভারী বৃষ্টিতে না পারছি কোথাও দাঁড়াতে, না পারছি বাড়ি যেতে। বৃষ্টিটা কমে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। লোকটি হাসি মুখে আমাদের সাহায্য করার জন্য রাজি হলেন। দোকান বিভিন্ন মালপত্রে ঠাসা। একপাশে তিনি আবার চাও বানাচ্ছেন দেখলাম। আমি কিছুটা খাতির জমানোর উদ্দেশ্যেই বললাম, কাকু, আপনি তো দেখি চা বানান, তা এই বৃষ্টির রাতে 2 কাপ চা খাওয়াতে পারবেন কি? আমাদের কাছে অবশ্য চা খাওয়ার পয়সা আছে। সে আবার বলতে হয় নাকি? আমি তো চা বানাচ্ছি তোমাদের জন্যই। আমি আর প্রতীক দুজনে খুশি হয়ে গেলাম। সত্যি বলতে দোকানদারের এমন বন্ধুসুলভ আচরণ আমাদের বেশ ভালো লাগলো। দোকানের উঁচু ঢিপির ওপর বসলে বাইরের পরিবেশ বেশ ভালোই দেখা যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি কমার কোনো নামই নেই। তবুও এত রাতে কাকু এই দোকান খুলে রেখেছেন ভেবে একটু অবাকই হলাম। বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে না তার দোকানে কেউ আসতে পারে। কিছুক্ষণের ভেতর দোকানদার কাকু 2 কাপ চা বানিয়ে আমাদের দিকে এগিয়ে দিলেন। আমি কাপ হাতে নিতে নিতে কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকু, এই রাতের বেলা আপনি দোকান খুলে রেখেছেন কেন? যে ভারী বৃষ্টি হচ্ছে, তাতে তো মনে হয় না কেউ আসবে এই দোকানে কিছু কিনতে অথবা চা খেতে। তোমরা তো এসেছো ঠিকই আশ্রয় চাইতে, হতেও পারে তোমাদের মতো কেউ আশ্রয় নিতে আসবে। তা যা বলেছেন। আহ, কাকু, আপনার চা তো মনে হচ্ছে অমৃত। অনেকদিন এমন স্বাদের চা খাইনি। তা ভালো, তোমাদের ভালো লাগলেই ভালো। আসলে আমি এই দোকান খুলে রেখেছিলাম এক বিশেষ কারণে। বিশেষ কারণ? কি কারণ কাকু, আমাদের বলা যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। কিছুক্ষণের মধ্যেই আমার এক বন্ধু আসবে আমার সাথে দেখা করতে।
প্রায় প্রতি রাতে এসে এখানে এসে আমার সাথে আড্ডা দেয়। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তাহলে আমরা আরো কিছুক্ষণ থেকে যাব, আপনার বন্ধুর সাথে পরিচিত হয়ে এরপরেই একেবারে বেরিয়ে যাব। আমাদের কথা শুনে মনে হলো দোকানদার কাকু কিছুটা ইতস্তত বোধ করছেন। তিনি হাত কচলে বললেন, ইয়ে না মানে তোমরা ওর সাথে দেখা করতে পারবে না। সে কারোর সাথে দেখা করতে চায় না, শুধুমাত্র আমার সাথেই তার সব সম্পর্ক। এ কেমন কথা কাকু? আপনার বন্ধু অথচ আমাদের সাথে দেখা করতে পারবে না? আপনাকে তো বেশ বন্ধুসুলভ মনে হচ্ছে। তিনি বুঝি বেশ লাজুক? আসলে ব্যাপারটা তেমন না, এর পেছনে অনেকটা অধিভৌতিক কারণ আছে। তবে রাতের বেলা এসব গল্প না শোনাই ভালো। আরে কি বলছেন কাকু, রাতের বেলা ভৌতিক গল্প শোনার মজাই আলাদা। আপনি বলুন, তাহলে আমাদের চা খাওয়াও বেশ জমে উঠবে। বলছো? ঠিক আছে, তাহলে আমার এই বন্ধুর গল্পটা বলি শোনো। আমি বিমল চাটুর্যে ছোটবেলা থেকেই এই উত্তর পাড়ার গাঁয়ে থাকি। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমার সবচেয়ে কাছের বন্ধু হলো পার্থ, যার আসার কথা আমি একটু আগে তোমাদের বললাম। পার্থ আর আমার সম্পর্ক বন্ধুত্বের চাইতেও বেশি ছিল দুই ভাইয়ের। সব সময় নিজেদের ভেতরে খুনসুটি, ঝগড়াঝাটি, মারামারি লেগেই থাকতো। আবার নিজেরাই মিলে যেতাম। বলতে গেলে আমরা একে অন্যকে ছাড়া কিছুই বুঝতাম না। আমাদের দুজনের বয়স যখন 16 বছর, তখন একদিন আমাদের ভেতরে বেশ ভালো সমস্যা বেঁধে যায়। সেদিন বিকেলে ফুটবল খেলায় কে ক্যাপ্টেন হবে এটা চিন্তা করেই আমাদের দুই বন্ধুর ভেতরে ঝগড়া বেঁধে যায়। পার্থ বেশ ভালো ফুটবল খেলতে পারত, তাই দলের অধিকাংশই তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছিল। কিন্তু আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তাই রাগে অভিমানে দল ছেড়েই বেরিয়ে যাই। তার সাথে ঝগড়া হয়ে প্রায় 7 দিন বেরিয়ে গেল। পার্থ বরাবরের মতোই বেশ অভিমানী ছিল, তাই শেষ পর্যন্ত আমি হাল ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই এগিয়ে যাব পার্থকে মানাতে। পার্থ বই পড়তে বেশ পছন্দ করত, তাই তার জন্য শরৎচন্দ্রের একটি বই নিয়ে আমি চলে গেলাম তার বাড়ির দিকে। কিন্তু তার বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ দেখলাম সেখানে বেশ ভিড় জমে আছে। কি ব্যাপার, ওখানে অমন ভিড় জমেছে কেন? ও আচ্ছা, বুঝেছি। পার্থদের বাগানে নিশ্চয়ই বেশ আম হয়েছে এবার, তাই সবাই সেই আম কোড়ানোর জন্যই ভিড় করেছে। যাই দেখি, আমিও তাহলে সেখান থেকে কিছু আম কুড়িয়ে আনবো। আমি ধীরে ধীরে সামনে আগাতে লাগলাম, কিন্তু তখন হঠাৎ আমার কানে এলো ভিড়ের মধ্য থেকে কাকিমা জোরে জোরে পার্থরে পার্থরে বলে কাঁদছে। ওরে পার্থ রে, কোথায় চলে গেলি রে বাবা? কোথায় চলে গেলি? ফিরে আয় বাবা, আমার কোলে ফিরে আয়। মায়ের কোল শূন্য করে কোথায় চলে গেলি বাবা? ফিরে আয়। সাথে সাথে আমার মনে হলো যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর সাত পাত চিন্তা না করে দৌড়ে গেলাম। কোনো মতে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি পার্থর রক্তাক্ত দেহ পড়ে আছে। আমার হাতে থাকা বইটি পড়ে গেল। আমি পার্থর নিথর দেহর সামনে হাঁটু মুড়ে বসে পড়লাম। আমি দেখতে পাই পার্থর হাতেও একটি উপহার, বেশ যত্ন করে মোড়ানো, এবং তার উপরে ছোট একটি চিরকুট। আমি কাঁপা হাতে সেই চিরকুট উঠিয়ে ভাঁজ খুলে পড়লাম। সেটা আমার জন্যই লেখা ছিল। পার্থ তাতে লিখেছে, কি রে, এখনো অভিমান করে থাকবি? আচ্ছা যা,
এবার আমি তোর অভিমান ভাঙতে এসেছি। প্রতিবার তো তুই এগিয়ে আসিস, এই প্রথম আমি এগিয়ে আসলাম। এবার তো অভিমান থেকে ফিরে আয় ভাই। পার্থ, পার্থ রে, আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। ফিরে আয় ভাই, ফিরে আয়। তুই ছাড়া আর আমি কার কাছে যাব মন ভাঙাতে বল? আহারে বেচারা ছেলেটা, আমি নিজের চোখে দেখেছি, মাত্র ঘর থেকে বেরিয়েছিল আর ঠিক তখনই এক ইঞ্জিন চালিত ট্রাক এসে তাকে মেরে দিয়েছে। বিধাতা তার আত্মার মঙ্গল করুক। পার্থ মারা যাওয়ার পর আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম, তবুও এক সময় নিজেকে স্বাভাবিক করে তুললাম। ধীরে ধীরে আমার বয়স বাড়লো, পড়ালেখা শেষ। প্রথমে ভেবেছিলাম শহরে চলে যাব, কিন্তু কেন জানি না আমার শহর যাওয়া হলো না। গ্রামেই এখানে একটা মুদি দোকান দিলাম। বাবা মায়েরও বয়স হয়েছিল, তাই ভেবেছিলাম গ্রামে থেকে তাদের সেবা করব। মুদি দোকান দেওয়ার পর পর আমার দিনগুলো বেশ ভালোই চলছিল। সব সময় নিজেকে ব্যস্ত রাখতাম আর দোকান থেকে বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল। যেহেতু আমার পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার, তাই এতে পরিবারের অবস্থাও দিন দিন ফিরছিল। একদিন এক বৃষ্টির রাতে আমি আমার দোকানের জিনিসপত্র গোছাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কারো একজনের কাশির আওয়াজ পেলাম। আমি পেছনে তাকিয়ে দেখি পুরোটা চাদর মোড়ানো এক লোক আমার দোকানে এসে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম লোকটি হয়তো ভারী বর্ষণের জন্য আমার দোকানে আশ্রয় নিতে এসেছে, তাই আমি সরল মনেই বললাম, দাদা, বাইরে তো বেশ বৃষ্টি হচ্ছে, আপনি বুঝি আমার দোকানে আশ্রয় নিতে এসেছেন? লোকটা আবার কথায় কোনো উত্তর দিল না, চুপচাপ চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রইল। আমি আবারও নিজের মতো বললাম, আচ্ছা, ভালোই করেছেন, বসুন, আমি বরং আপনাকে এক কাপ চা বানিয়ে দিই। আমাকে তোর কাছে দেওয়া শরৎচন্দ্রের বইটা দিবি? কথাটা শুনতেই আমার হাতে থাকা চা পাতার প্যাকেট মাটিতে পড়ে গেল। এ তো আমার বন্ধু পার্থ। আমি আমার নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। পার্থ, পার্থ, তুই তুই কোথায় ছিলি ভাই? এতগুলো বছর তুই কোথায় ছিলি? আর তুই এত নিষ্ঠুর হলি কি করে? আমাকে ছাড়া এতগুলো বছর তুই একা একা কাটিয়ে দিলি। পার্থ তার মুখের ওপর থেকে চাদর সরিয়ে দিল। তার মুখের এক পাশ থেপলে গেছে, তবু আমি সেটিকে তোয়াক্কা করলাম না। এ তো আমারই প্রাণের বন্ধু পার্থ। সে জীবিত হোক বা অশরীরী হোক, সে তো আমারই বন্ধু। আমি কি করে তাকে ভয় পাই? পার্থ বলল, ধুর পাগল, এভাবে কান্না করছিস কেন? যতদিনই হোক না কেন, তাও তো আমি তোর কাছে ফিরে এসেছি। আর কাঁদিস না, এখন থেকে রোজ রাতে আমি তোর কাছে আসব, তোর হাতের চা খেতে, আর জমিয়ে দুই ভাই মিলে আড্ডা দেব। আমি আর কোনো কিছু না ভেবে পার্থকে জড়িয়ে ধরলাম। পার্থ তার হিমশীতল হাত দিয়ে আমায় জড়িয়ে ধরল। সেই দিন থেকেই পার্থ আমার সাথে দেখা করতে আসে, তবে তার শর্ত একটাই, কেউ আশেপাশে থাকলে সে মোটেও আমার সাথে আর দেখা করবে না। এই জন্যই আমি তোমাদের বলেছিলাম আমার বন্ধু তোমাদের সাথে দেখা করতে পারবে না। এমন বন্ধুত্ব যুগ যুগ বেঁচে থাকুক। তবে কাকু যাই বলেন, এই গল্প শুনে আমার সত্যিই গায়ে কাটা দিয়েছে। বাহ, গল্প শুনতে শুনতে বৃষ্টিও কখন থেমে গেছে খেয়াল করিনি। আচ্ছা কাকু, তাহলে আমাদের এখন উঠতে হবে। আর ধন্যবাদ আপনার এই চা ও দুর্ধর্ষ ভৌতিক গল্পের জন্য। না বাবা, আমি এই চায়ের দাম নেব না। এটা আমার বন্ধু পার্থর জন্যই বানিয়েছিলাম। তার ভাগের থেকে খানিকটা চা তোমরা খেয়েছো, সে দাম আমি নিতে পারবো না। আমরা অনেক জোর করাতেও কাকু যখন চায়ের দাম নিলেন না, তখন আমরা আর কিছু না বলে দোকান থেকে বেরিয়ে যাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রতীককে বললাম, আচ্ছা, তোর কি তার একটা কথাও বিশ্বাস হয়েছে?
সত্যি বলতে একটাও না। এ আবার হয় নাকি? মরা মানুষ এত বছর পরে এসে তার সাথে আড্ডা দিচ্ছে, যত সব ভোগাস। তুইও বলেছিস তাকে ভূতের গল্প শোনাতে, সেও একটা বানোয়াট গল্প বলে দিয়েছে। কি জানি বাপু, যেভাবে গল্প বলল শুনে তো মনে হচ্ছিল একদম চোখের সামনেই সব ঘটছে। ওই যে দেখ, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, যা তাহলে, কাল আবার সকাল সকাল বেরোতে হবে কিন্তু। হ্যাঁ যাচ্ছি, আর কাল কিন্তু এত দেরিতে বের হলে চলবে না। এখন বৃষ্টির সময়, মাথায় রাখিস কেমন? প্রতিদিন ওই চায়ের দোকানে বসে ভূতের গল্প শোনার শখ নেই আমার। এরপর আমরা দুই বন্ধু যার যার বাড়ি চলে গেলাম। পরদিন সকালে আমরা দুজন গ্রামের পথ ধরে আবারও উত্তর পাড়ার দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আগের রাতে যেখানে বিমল কাকুর দোকান দেখেছিলাম সেই জায়গায় চোখ পড়তেই দুই বন্ধু অবাক হয়ে গেলাম। রাতারাতি বিমল কাকুর ইটের গড়া দোকান পুরোপুরি গায়েব হয়ে গেল। একটা ইটের চিহ্ন অবধি সেখানে নেই, পুরোটা ফাঁকা পড়ে আছে। কিরে প্রতীক, কাল রাতে এখানেই না আমরা আশ্রয় নিয়েছিলাম? হ্যাঁ ঠিক বলেছিস, এইটাই তো সেই জায়গা। কিন্তু রাতারাতি দোকান কোথায় চলে গেল? এই যে দাদা, শুনছেন? জি দাদা, বলুন। এখানে বিমল চাটুর্যের একটা মুদির দোকান ছিল না, সেটা কোথায়? কোন বিমলের কথা বলছেন দাদা? তখন প্রতীক লোকটিকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে লোকটি বলল, ও বুঝেছি, আপনারা নিশ্চয়ই দুই বন্ধু, তাই না? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমরা দুই বন্ধু। এজন্য ওই বিমল চাটুর্যের আত্মা আপনাদের দেখা দিয়েছিলেন। মানে কি বলছেন আপনি? লোকটি তখন আমাদের জানালো বিমল চাটুর্যে আজ থেকে 10 বছর আগেই মারা গেছেন। তাকে দোকানে পাওয়া গেছিল রহস্যজনকভাবে মরে পড়ে থাকা অবস্থায়। গ্রামের লোকজন বিশ্বাস করে বিমল চাটুর্যের বন্ধু পার্থ পরকালে একা থাকতে পারছিলেন না বলে বিমল চাটুর্যকে নিতে এসেছিল। এরপর থেকেই বিমল দোকানদার কখনো কোনো বন্ধু রাতের আধারে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে তাদেরকে দেখা দেন এবং নিজেদের জীবনের কাহিনী তুলে ধরেন। সবাই ভাবে তিনি তাদেরকে বন্ধুত্বের মর্যাদা শেখানোর জন্যই দেখা দেন। এ ঘটনা বলে পথচারী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আর প্রতীক একে অন্যের মুখের দিকে তাকিয়ে থেকে আর দ্বিতীয় কোনো কথা না বলে নিজেদের কাজে চলে গেলাম।